তোমাদের আজকের টপিক লাস্ট ক্লাসে একটু স্টার্ট করছিলাম, সেটা হচ্ছে পার ইউনিট সিস্টেম। শাহরিয়ার তো নতুন, শাহরিয়ার কিছু জানে না। শাহরিয়ার একেবারে ক্লাস 1 থেকে শুরু করতে হবে এখন। সাব্বির পার ইউনিট সিস্টেমটা একটু লাস্ট ক্লাসে স্টার্ট করছিলাম, তাই না? এটা মেইনলি ম্যাথ। তোমাদেরকে আমি ম্যাথের প্রসিডিউরটা বলে দেবো, একটা ম্যাথ দেখাই দেবো, তারপর হচ্ছে তোমরা আজকে ক্লাসেই ম্যাথটা প্র্যাকটিস করবা। প্রথমে আমরা ম্যাথের ফর্মুলা করানোর আগে পার ইউনিট সিস্টেমটা কী জন্য দরকার, তোমরা এই চ্যাপ্টারটার নাম দিবা হচ্ছে পার ইউনিট সিস্টেম। পার ইউনিট সিস্টেম লিখে তবে স্টার্ট করো। অ্যাডভান্টেজেস বা ইম্পর্টেন্স অফ পার ইউনিট সিস্টেম, এটা হচ্ছে তোমার ফার্স্ট আমরা পড়বো। এটা তোমরা যখন এনার্জি কনভার্সন 1 পড়ছিলা তখন ট্রান্সফরমারের যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো তাহলে তোমরা দেখছিলা, সেই সময় দেখছিলা যে প্রাইমারি সাইডের জন্য একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, আবার সেকেন্ডারি সাইডের জন্য আরেকটা ইকুইভ্যালেন্ট সার্কিট। কারণ হচ্ছে টার্ন রেশিওর ডিফারেন্সের জন্য এদিকের ইকুইভ্যালেন্ট সার্কিট ওইদিকের আলাদা। সো এই যে প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি কারেন্টও আলাদা, প্রাইমারির একটা ইম্পিডেন্স থাকবে, সেকেন্ডারি আলাদা ইম্পিডেন্স থাকবে, সবই আলাদা। কিন্তু আমরা যখন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকি, এই যে দুই সাইডের এই যে ভিন্ন ধরনের কারেন্ট, ভিন্ন ধরনের ইম্পিডেন্স, এই জন্য আমাদের ক্যালকুলেশন করার একটু অসুবিধা হয়। সেই জন্য আমরা হোল ট্রান্সফরমারকে একটা সিঙ্গেল ইম্পিডেন্সের মাধ্যমে প্রকাশ করি। নর্মালি এই যে পার ইউনিট সিস্টেম দিয়ে আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকি। এই যে তোমার জেনারেটর থাকে, তারপর হচ্ছে ট্রান্সমিশন লাইন থাকে, তারপর ইম্পিডেন্স থাকে, রিঅ্যাক্টেন্স থাকে, ইন্ডাকশন মোটর থাকে লোড হিসেবে, যে কোনো ধরনের মোটর থাকে। এই প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা রিঅ্যাক্টেন্স হিসেবে প্রকাশ করার মাধ্যমে পাওয়ার ইউনিট সিস্টেমটার একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি। ওই যে বললাম, যখন ট্রান্সফরমারের দুই সাইডের জন্য দুইটা ভিন্ন ধরনের ইম্পিডেন্সের জন্য ভিন্ন ধরনের কারেন্ট প্রবাহিত হয়, সেটার আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকানোর অসুবিধা হয়ে যায়। এজন্য টোটাল ট্রান্সফরমারকে আমরা একটা সিঙ্গেল রিঅ্যাক্টেন্সের মাধ্যমে প্রকাশ করব। এটা হচ্ছে পার ইউনিট সিস্টেমের একটা সুবিধা। দেখো এখানে কি বলছে যে ম্যানুফ্যাকচারার্স ইউজুয়ালি স্পেসিফাই দ্য ইম্পিডেন্স অফ এ পিস অফ অ্যাপারেটাস ইন পার ইউনিট অর পার্সেন্ট অন দ্য বেস অফ দ্য নেম প্লেট রেটিং। ওই যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, তোমার মোটর, ট্রান্সফরমার, এগুলোর নেম প্লেট যখন লিখে, নেম প্লেটের মধ্যেই এই পার ইউনিট ইম্পিডেন্সটা ওখানে দেয়া থাকে। তারপরে দেখো যে 2 নম্বর কি বলছে, যে while performing calculations referring qualities from one side of the transformer to the other side, various error may be committed. This can be avoided by using per unit system, যেটা মাত্র বললাম যে প্রাইমারি এবং সেকেন্ডারিতে ডিফারেন্ট কারেন্ট থাকার কারণে যখন ক্যালকুলেশন করতে যায় অনেকে ভুল ক্যালকুলেশন করে ফেলে, যেটা হচ্ছে আমাদের সিরিয়াস একটা ইস্যু হতে পারে। এজন্য যদি একটা সিঙ্গেল ইম্পিডেন্স দিয়ে আমরা ট্রান্সফরমারটাকে প্রকাশ করি, তাহলে সেই ইম্পিডেন্সের মধ্যে দিয়ে একটা কারেন্টই যাবে, তাই না? সেজন্য সুবিধা হয় পার ইউনিট সিস্টেম দিয়ে। তারপর দেখো 3 নম্বরেরটা কি বলছে, যে ভোল্টেজ, কারেন্ট অ্যান্ড ইম্পিডেন্সেস expressed in per unit do not change when they are referred from one side of the transformer to the other side. This is a great advantage. যেহেতু এখানে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডের কোনো ঝামেলা নাই, সেহেতু এখানে ক্যালকুলেশনের অনেক সুবিধা, সেটাই এখানে বলছে। পরে দেখো কি বলছে, when expressed in the per unit system, apparatus parameters usually fall in narrow range regardless of the apparatus size. যদি তোর ধরো একটা হচ্ছে এই যে 100 MVA একটা মেশিন, আর একটা হচ্ছে 1000 MVA মেশিন, এই দুইটারই ক্ষেত্রেই আমরা যখন পার ইউনিট সিস্টেম দিয়ে প্রকাশ করব, তার ইম্পিডেন্সটাকে আমরা ছোট একটা ইম্পিডেন্স আকারেই প্রকাশ করতে পারি। সেটা মেশিন কত বড় তার সাথে কোনো তার সম্পর্ক থাকবে না, সেটাই এখানে বলছে। এই যে উদাহরণ হিসেবে বলছে, জেনারেটর রিঅ্যাক্টেন্স ইন পার ইউনিট আর সিমিলার ফর বোথ 100 MVA অ্যান্ড মেশিনস অ্যান্ড 1000 MVA মেশিনস। মানে 100 MVA এর জন্য তোমার পার ইউনিট রিঅ্যাক্টেন্স যেটা হবে 1000 MVA এর জন্য সেটা হবে। কখন হবে? যখন তাদের বেসটা সমান হবে। এটা ম্যাথ করানোর সময় আবার দেখাবো আমি। আচ্ছা, 5 নম্বরে কি দেখো, ট্রান্সফরমার কারেকশনস
ডু নট অ্যাফেক্ট দ্য পার ইউনিট ভ্যালুস। তারপর 6 নাম্বার SQRT 3 ফ্যাক্টর ইন দ্য 3 ফেজ সার্কিট ক্যালকুলেশনস। আচ্ছা, এটা হলো 3 ফেজ হারমোনিক্স পড়ছো না তোমরা? হারমোনিক্স যে ক্রিয়েট হয়, মেইন যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তার থেকে যদি 3 গুণ বেশি ফ্রিকোয়েন্সি সিস্টেম দিয়ে যায় তাকে বলে থার্ড হারমোনিক্স। হারমোনিক্স, হ্যাঁ, হারমোনিক্সগুলো সাধারণত 1, 3, 5 এভাবে যায়, বুঝতে পারছো? থার্ড হারমোনিক্স কোথায় দেখা যায় বলো তো? কার মাধ্যমে দূর করা যায়? হারমোনিক্স দেখো নাই তোমরা কখনো? আচ্ছা, হারমোনিক্স হচ্ছে যে তোমার ওই ফল্টের সময় আর তারপর ট্রানজিয়েন্ট কন্ডিশনে দেখা যায় সাধারণত। সেখানে হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ। 50 হার্জ না গিয়ে যদি সিস্টেম দিয়ে 150 হার্জ চলে যায় কোনো সময়, সেই সময় বলা হয় সিস্টেমটা থার্ড হারমোনিকে চলতেছে, বুঝে গেছে? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির 300 গুণ। এখন এটা একটা কোশ্চেন হিসেবে আসতে পারে যে পার ইউনিট সিস্টেমের ইম্পর্টেন্স এবং অ্যাডভান্টেজটা কী, সেটা তোমরা হচ্ছে এখান থেকে লিখবা। এরপর হচ্ছে আমরা ম্যাথে আসবো। ম্যাথে আসার জন্য আমাদের কিছু ফর্মুলা লাগবে, তোমরা এখন খাতায় লিখো, এগুলো একেবারে নতুন জিনিস, লিখে লিখে পড়ো। আচ্ছা, দেখো এখানে আমাদের প্রথমে যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো জাস্ট জানার ফর্মুলা। এই ফর্মুলাগুলো মেইন ম্যাথের জন্য কম লাগবে, মেইন ম্যাথের জন্য যে ফর্মুলা লাগবে সেটা আমি সামনে বলে দেব। এই ফর্মুলা হচ্ছে জানার ফর্মুলা। পার ইউনিট এই সিস্টেমটা, এই মেইন জিনিসটাই আমরা কীভাবে প্রকাশ করব? অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে আমরা যদি বেস কোয়ান্টিটি দিয়ে ভাগ করি তাকেই বলা হবে পার ইউনিট। এবং যেহেতু সেম ইউনিট উপরে এবং নিচে আছে, সো এটার হচ্ছে ডাইমেনশনলেস বা এর কোনো একক নাই, সেটা এখানে বলছে। এককটা নাই এই জন্য। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের এরপরে তোমরা আরেকটা ফর্মুলা লিখবা, সেটা হচ্ছে বেস ইম্পিডেন্সের ফর্মুলাটা ZB। এই যে বক্স আকারে যেটা, সেই ফর্মুলাটা স্টার্ট দিয়ে লেখো ZB ইজ ইকুয়াল টু VB স্কোয়ার ডিভাইডেড বাই PB। এই ছোট বি দিয়ে বেস বোঝাচ্ছে, বেস ইম্পিডেন্স বোঝাচ্ছে। হ্যাঁ, VB স্কোয়ার ডিভাইডেড বাই PB, মানে এই ফর্মুলা তো তোমরা জানো তাই না? এটা কিসের ফর্মুলা বলো তো? পাওয়ার যদি করো, পাওয়ারের কতগুলো ফর্মুলা আছে না? I স্কোয়ার আর আছে, V স্কোয়ার বাই আর আছে, VI আছে। এখানে ওই যে ইম্পিডেন্সটাকে আমরা Z দিয়ে প্রকাশ করলে আমরা এই ফর্মুলাটা লিখতে পারি, বুঝতে পারছো? তারপর হচ্ছে আচ্ছা, এখন দেখো যে এই যে Z অ্যাকচুয়াল, এটা দিয়ে আমরা ওল্ড কেসের জন্য আমরা দেখব, একবার নিউ কেসের জন্য দেখব। ওল্ড নিউ এই কথাটা তোমাদের এখন কনফিউশন লাগবে, তোমরা এটাকে স্কিপ করবা, এটার দরকার নেই মেইন ফর্মুলার জন্য। জাস্ট তোমরা এই যে এখানে আসবা ফ্রম ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2, এই দুইটা খাতায় লেখো। ইকুয়েশন 1-এর দেখো Z অ্যাকচুয়াল ইজ ইকুয়াল টু Z অ্যাকচুয়াল ব্র্যাকেটে হচ্ছে পার ইউনিট ওল্ড ইন্টু ZB ওল্ড, এটা লেখো। এটা কোথা থেকে আসতেছে জাস্ট দেখে নাও। 1 নাম্বার ইকুয়েশনে একবার ওল্ড কেসের জন্য আমাদের অ্যাকচুয়াল ইম্পিডেন্স দিয়ে বেস ইম্পিডেন্সটা ভাগ করা হয়েছে, আরেকবার তোমার অ্যাকচুয়াল ইম্পিডেন্সটাকে নিউ বেস ইম্পিডেন্স দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এই 1 এবং 2 নাম্বার সমীকরণে মানে কোন জিনিসটা একেবারে কমন, যেটা দুই জায়গায় আছে এবং সমান? Z অ্যাকচুয়ালটা। তাহলে Z অ্যাকচুয়াল ইজ ইকুয়াল টু Z অ্যাকচুয়াল পার ইউনিট ওল্ড ইন্টু ZB ওল্ড লিখতে পারি। আবার এটা সমান Z অ্যাকচুয়াল পার ইউনিট নিউ এবং ZB নিউ লিখতে পারি। হ্যাঁ, তখন এই যে এই দুইটা এখানে সমান লিখছে, সমান লিখে এই দুইটা এখানে লিখছে। লেখার পরে আমাদের হচ্ছে Z অ্যাকচুয়াল পার ইউনিট নিউ, এটা হচ্ছে আমাদের বের করা আমাদের অবজেক্টিভ। হ্যাঁ, এটা যদি বের করতে চাই Z অ্যাকচুয়াল পার ইউনিট নিউ, এটা হলো এই যে এই দিকে আছে যেটা ডান দিকে, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি Z অ্যাকচুয়াল পার ইউনিট ওল্ড ইন্টু ZB ওল্ড বাই ZB নিউ। খাতায় লিখো, এগুলো নতুন জিনিস তো লিখতে হবে, লিখো। এই যে দেখো
দুইটা সমান লিখছো, তারপরে এইটা বের করবা তুমি। হ্যাঁ এই দুইটা 1 আর 2 লেখো, 1 আর 2 নাম্বার ইকুয়েশনটা ফার্স্টে লিখো। অ্যাকচুয়াল, বেজ, নিউ এই কথাগুলা আপাতত সূত্র লেখো, আমি ম্যাথ করানোর সময় ওগুলার এক্সপ্লেন করব কোনটা কী জিনিস। আপাতত এই সূত্রটা মুখস্থ করতে হবে, তারপর আমরা ম্যাথে যাব। তোমরা আগেও দেখে থাকবা যে তোমাদের যখন কোনো সূত্রর ডেরিভেশন পড়ো তখন জিনিসগুলো বোঝো না, তো ম্যাথে যখন করতে যাও তখন দেখবা যে সূত্রগুলো বোঝা যাইতেছে, সূত্র প্যারামিটারগুলো কী কী, তাই না? এটা এটা কোন লাইন, কোন লাইন? হ্যাঁ নিচে, অ্যাকচুয়ালটা নিচে। গুণ গুণ গুণ। তারপরে দুইটা ইকুয়েশন যখন সমান লিখবা, এটা সমান লেখার পরে এই জেড অ্যাকচুয়াল পার ইউনিট নিউ, এটা হচ্ছে তুমি বাম দিকে রেখে বাকিগুলোকে অন্যদিকে পাঠিয়ে দাও। এটাই 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 সূত্রের ডেরিভেশন আমি দেব না, এটা শুধু একবার হাতের করার জন্য করো, না হলে বুঝবা না। কতটুক লেখা হয়েছে? এই পর্যন্ত আসো। হয়েছে দুজনে লেখা? আচ্ছা, এরপরে দেখো এটাকে যদি তুমি একটু রিঅ্যারেঞ্জ করো, ভিবি ওল্ড ডিভাইডেড বাই ভিবি স্কোয়ার ওল্ড ডিভাইড বাই পিবি ওল্ড, ভিবি স্কোয়ার নিউ ডিভাইড বাই পিবি নিউ, এটাকে যদি তুমি একটু রিঅ্যারেঞ্জ করো এবং ভিবি ওল্ড এবং ভিবি নিউকে একসাথে রাখো, তাহলে দেখো নিচের লাইনটায় তোমার সমীকরণটাকে তুমি এক লাইনের মধ্যে নিয়ে আসতে পারতেছো। বুঝতে পারছো? এটাকে একটু রিঅ্যারেঞ্জ করছো জাস্ট এখানে। হ্যাঁ এটা নিউ আছে। সো এটাকে তুমি ওই যে দুইটা ছোটোবেলার সূত্র মনে আছে না, যে দুইটা যদি ভগ্নাংশের ভাগ করা হয় নিচে তাহলে উল্টায় যায়, মনে আছে? এটাকে যদি আমি উল্টাই তাহলে উপরে পিবি নিউ চলে যাবে, নিচে ভিবি স্কোয়ার নিউ আসবে না? তাহলে দেখো এই যে উপরে পিবি নিউ আসছে, নিচে ভিবি স্কোয়ার নিউ আসছে, বোঝা গেছে?
মানে এই যে বক্স করা এটা হচ্ছে আমাদের এই পার ইউনিট সিস্টেমের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা। এটা তোমরা অলওয়েজ মাথায় রাখতে হবে। মোটর অ্যান্ড ওটা আমি বলবো। পার ইউনিট সিস্টেম দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে মোটর এবং ট্রান্সফরমারের জন্য এক ধরনের সূত্র, সেটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের জন্য পার ইউনিট সিস্টেমের আরেকটা ফর্মুলা আছে, সেটা আমি আরেকবার দেখাবো অন্য সময়। এই সূত্রটা একটু মনে মনে মুখস্থ করে ফেলো। হ্যাঁ, বক্সের সূত্রটা এটাই তোমার বেশি কাজে লাগবে। অ্যাকচুয়াল ভ্যালু এখন দরকার নেই, কারণ কি জানো, এখন হচ্ছে আমি বেসে নিয়ে আসছি আর নিউ আর ওল্ডে নিয়ে আসছি। মানে এখন তোমার অ্যাকচুয়াল ভ্যালুটার দরকার নেই এখানে আমার, বুঝতে পারছো? কারণ অ্যাকচুয়াল তো দুইটা সমান। এই যে তুমি যখন 3 এবং 4 নাম্বারে আসছো, এখানে তুমি কিন্তু দুইটা সমান করে নিচ্ছ। এইটা যদি সমান করে ফেলো তাহলে জাস্ট আমরা জেড পিইউ ওল্ড আর জেড পিইউ নিউ এ আমরা চলে আসতে পারি না? আচ্ছা, এরপরে দেখো যে উপরের যে ফর্মুলাটা, এটা হচ্ছে মোটর এবং ট্রান্সফরমারের জন্য। আর ট্রান্সমিশন লাইনের পার ইউনিট সিস্টেমে বের করার আরেকটা ফর্মুলা, এটা হচ্ছে এই যে এটা। এই ফর্মুলাটা কি দেখো, জেড পিইউ নিউ ইজ ইকাল টু জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই জেড বেস নিউ। আর এটাকে কি লেখা যায়, জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই ভিবি নিউ স্কোয়ার ডিভাইডেড বাই পিবি নিউ। সো জেড পিইউ নিউ দিয়ে এটা লিখুন। এটা খাতার এক কোণে লিখে রাখো, আমরা এখন ম্যাথ স্টার্ট করব। ম্যাথের জন্য এই ফর্মুলাগুলো লাগে। একটা হচ্ছে জেড পিইউ নিউ, যেটা আমরা করলাম সেটা হচ্ছে জেড পিইউ ওল্ড ইন্টু ভিবি ওল্ড বাই ভিবি নিউ, এটা হোল স্কোয়ার ইন্টু ডিভাইড বাই ইন্টু পিবি নিউ পিবি ওল্ড। আচ্ছা, এটা হচ্ছে ট্রান্সফরমার এবং মোটরের জন্য। আর ট্রান্সমিশন লাইনের জন্য আমরা যদি পার ইউনিট ইম্পিডেন্স বা রিঅ্যাকট্যান্স বের করতে চাই, তাহলে ফর্মুলা হচ্ছে এটা, জেড অ্যাকচুয়াল ডিভাইডেড বাই ভিবি নিউ ডিভাইডেড বাই পিবি নিউ, আর ভিবি নিউ হোল স্কোয়ার। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন তোমরা ওই যে প্রথমে একটা ফর্মুলা দেখলে না, যে পার ইউনিটের নিজস্ব যে ফর্মুলাটা, অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বেস কোয়ান্টিটি ভাগ করা লাগে। এখন আমরা এখানের সাথে ওই অ্যাকচুয়াল আর বেসের ব্যাপারটায় আসবো। যত নিউ দেখবা তোমরা, সেটা হচ্ছে তার বেস, নতুন করে যেটা বেস ধরা হয়েছে। আর যত ওল্ড আছে সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তেমনিভাবে দেখো এখানে নিচেরটাতেও অ্যাকচুয়াল মানে হচ্ছে তার নিজেরটা ডিভাইড বাই এই যে ভিবি নিউ বা ডিভাইড বাই পিবি নিউ, নিউ যেখানে আছে সেটা হচ্ছে তোমার বেস। বুঝে গেছে? এবার আমরা ডিরেক্ট ম্যাথে আসবো। এখানে আর কিছু ইনফরমেশন আছে। সিঙ্গেল ফেজ সিস্টেমের জন্য কীরকম হবে ইম্পিডেন্সের ফর্মুলাটা, 3 ফেজ সিস্টেমের জন্য এটা তোমরা একটু দেখে নিতে পারো। আর হচ্ছে আর বাকিটা আমি ম্যাথে গিয়ে বলি একবারে। আচ্ছা, দেখো যে ম্যাথের কোশ্চেনটা কিভাবে হবে, এটা হচ্ছে কোশ্চেনটা এরকমভাবেও থাকতে পারে, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়েও এভাবে থাকতে পারে। মোস্ট কেসেস একটা টেবিল থাকবে। টেবিলে আমাদের বাম পাশে থাকবে কম্পোনেন্টগুলা,
জেনারেটর, ট্রান্সমিশন লাইন, তারপর হচ্ছে এই যে ট্রান্সফরমার, এই কম্পোনেন্টগুলোর নাম দেওয়া থাকবে, তার পাশে দেওয়া থাকবে হচ্ছে রেটিংগুলো দেওয়া থাকবে। হ্যাঁ, সো এখান থেকে আমাদের কি বের করতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টের পার ইউনিট ইম্পিডেন্সটা। হ্যাঁ, এই সাপ্লাই থেকে এই যে ট্রান্সফরমার 2 পর্যন্ত প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা ইম্পিডেন্স দিয়ে রিপ্লেস করব, সেটা আমাদের বের করতে হবে। আর ফর্মুলা তো আমরা দুইটা জানি, দুইটা ফর্মুলাই তো তোমরা লিখছো, তাই না? এই দুইটা ফর্মুলা দিয়েই আমরা ম্যাথটা করব। আচ্ছা, এরপরে আসো এই যখন আমরা এটা ওই পাশেটা কি একবার জেনারেটর না, মোটর এবং ট্রান্সফরমারের জন্য যে ফর্মুলাটা, জেনারেটরের জন্য সেম ফর্মুলা, বুঝতে পারছো? আর হচ্ছে তোমাদের ট্রান্সমিশন লাইনগুলোর জন্য তো আলাদা ফর্মুলা আছেই। সো এখানে আমরা চলো করা শুরু করি। জেনারেটরটার যখন আমরা পার ইউনিট রিঅ্যাক্ট্যান্সটা মেজার করব, তখন হচ্ছে আমরা ফর্মুলাটা লিখে ফেলো তোমরা। ফর্মুলাটা কি লিখো, এটা বোর্ডে দেওয়া আছে তো, লিখে ম্যাথটা শুরু করো। হ্যাঁ, ওটা জেনারেটর। হ্যাঁ হ্যাঁ 225 MVA। এই আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে প্রত্যেকটা ফর্মুলায় যে তুমি পিটা দেখতেছো না, এই পি কিন্তু MVA রেটিংসে, মানে হচ্ছে এটা কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার, নট রিয়েল পাওয়ার। এই যে এই ম্যাথে যত দেখবা তুমি, আমরা এই ফর্মুলাটা পি লিখছি, কিন্তু এটা অ্যাপারেন্ট পাওয়ারের জন্য আমরা ইয়ে করবো, এমভিএতে থাকবে। আচ্ছা, এখন দেখো যে আমাদের কি আছে এখানে, আমাদের এই যে এই ভ্যালুগুলা হচ্ছে তার নিজস্ব ভ্যালু, তার মানে এটা হলো অ্যাকচুয়াল ভ্যালু, তাই না? অ্যাকচুয়াল কোয়ান্টিটি এটা। তাহলে একটা বেস লাগবে পার ইউনিটের জন্য। বেস কোয়ান্টিটিটা হচ্ছে কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম বলে দেওয়া থাকবে বেস কোয়ান্টিটি কত থাকবে। যেমন এখানে দেখো যে ক্যালকুলেট অল দ্য ভ্যালুস অফ দ্য কম্পোনেন্টস অন 200, এখানে আসে নাই, MVA হবে এটা বেস পাওয়ারটা, যেটা বেস পাওয়ারটা 200 MVA এটা বলে দিছে এটা। সো আমরা 200 MVA ধরে বেস পাওয়ারটা করব। হ্যাঁ, এটা পার ইউনিট। এটা কোনটা নিজস্ব, মানে কি অ্যাকচুয়ালটা। ফর্মুলায় দেখো এই যে প্রথমে তোমাদের আছে, আমি বোর্ডেই তো লিখে রাখছি, এই যে দেখো ওল্ডটা, তাহলে অ্যাকচুয়ালটা নিচের জায়গায় বসাবা। তাহলে ম্যাথ শুরু করো। অ্যাকচুয়াল আর ওল্ড সেম, আর নিউটা হচ্ছে বেস যেটা তুমি নোট। হ্যাঁ, উঠে নাও, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আঁকায় নাও খাতায়। কোশ্চেনের মধ্যে তোমার দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে এইরকম ডায়াগ্রাম দিয়ে আমি বলতে পারি যে পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স মেজার করো, আরেকটা হচ্ছে তোমার টেবিল আকারে থাকবে, এই যে টেবিল জেনারেটর লিখে এই কম্পোনেন্টগুলো লেখা থাকবে যে x = এত, এটা তারপরে ট্রান্সমিশন লাইন লিখে এটা এত, এটা এত, এগুলো বলা থাকবে। তোমার তো দুইটা সূত্র, একটা হচ্ছে জেনারেটরের জন্য আর একটা হচ্ছে এই ট্রান্সমিশন লাইনের জন্য, দুইটাই তো সূত্র। এই যে জেনারেটর সূত্রের সময় তুমি এই যে এটা জেনারেটর না, এটা ট্রান্সফরমার, এইগুলোর সূত্র তো সেম। এই যে এই সূত্রটা, উপরের সূত্রটা, আর এই যে লাইনটা ওভারহেড লাইন কেবল, এটার সূত্র কোনটা? এটার সূত্র হচ্ছে ওই যে ওটা নিচেরটা। হ্যাঁ, সাব্বির বলো। আসে 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 এবং বেশ আসে। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটার, এটা হলো এক্সাম্পল 1 ধরি আমরা, যেহেতু নাম্বার দেয়া নেই এখানে, এক্সাম্পল 1 দিই আমরা। এখানে আমরা বেস কোয়ান্টিটি একটা বলছে আমাদেরকে হচ্ছে 200 MVA, মানে হচ্ছে PB যেটা নিউ 200 MVA আমরা লিখি। বেস কোয়ান্টিটি আমরা পাওয়ার একটা পাইছি, এখন ভোল্টেজেরটা লাগবে, ভোল্টেজের একটা বেস কোয়ান্টিটি লাগবে। তোলো তারপর আমি আগাও। কোনটা? আমাকে দেখাও তো কোথায়। T1 এর নিচে এটা প্রাইমারি সাইডের ভোল্টেজ আর সেকেন্ডারি সাইডের ভোল্টেজ।
ম্যাথের যা যা ইনফরমেশন আছে, যা যা দেয়া আছে প্রত্যেকটা তুলো, কোনোটা একটা মিসিং হইলে বাসায় যায় দেখবে ম্যাথ মিলবে না। এক্সি তো জেড, জেডের মধ্যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে রিঅ্যাক্টেন্স আর একটা কি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা আমরা বেশি মেজার করি না, জেড মানে এখানে এক্স বের করবো আমরা। এই যে এই প্রত্যেকটা জেডকে আমরা এক্স দিয়ে যদি ইয়া করে রিপ্লেস করে দিই তাহলে রিঅ্যাক্টেন্স পায় না। ম্যাক্সিমাম কোশ্চেনেই তোমার দেওয়া থাকবে রিঅ্যাক্টেন্স ডায়াগ্রামটা ড্র করো। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট আচ্ছা আমি অ্যাসাইনমেন্ট দেবো, ম্যাথের অ্যাসাইনমেন্ট দেবো। আচ্ছা তোলা হয়েছে? তাহলে তুমি দেখতে পারতেছো যে এখানে আমাদের একটা আমরা বেস কোয়ান্টিটি পাইছি, সেটা হচ্ছে পিবি, সেটা না? পিবিটা এখানে আমরা বেস কোয়ান্টিটি ওরা বলে দিচ্ছে যে 200 MVA, তাই না? এখন তোমরা যে এই ফর্মুলায় যদি আসো তখন দেখবা যে বেস ভোল্টেজটা আমাদের দরকার। বেস ভোল্টেজটাও কোশ্চেনে দিয়ে দেওয়া হয় থাকবে, নাহলে তোমার একটা বেস কোয়ান্টিটি ধরে নিতে হবে। এখানে যদি তুমি বেস কোয়ান্টিটি দেখো যে 3টা বেস কোয়ান্টিটির বেস ভোল্টেজ দেওয়া আছে এখানে দেখো। তুমি যদি ট্রান্সমিশন লাইনটার দিকে তাকাও সেখানে ওরা বেস কোয়ান্টিটি বলে দিচ্ছে 275 কিলো ভোল্ট। ট্রান্সমিশন লাইনটা আবার দেখো যে ট্রান্সফরমারের হাই ভোল্টেজ যে এনটা সেটার সাথেই ট্রান্সমিশন লাইনটা কানেক্টেড না? সেই ট্রান্সমিশন লাইনের হাই ভোল্টেজটা, এই ট্রান্সফরমারের হাই ভোল্টেজটা কত? হাই সাইডের ভোল্টেজটা 275 কেভি। সো ট্রান্সমিশন লাইনের তোমার বেস ভোল্টেজটা এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা সেম না? তাহলে আমরা কি বলতে পারি যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজটাই এই এর আগের যে কেবলের পোর্শনটুকু এবং জেনারেটরটুকু তার জন্য বেস ভোল্টেজ 16 কিলো ভোল্ট আমরা ধরে নিতে পারি? বুঝতে পারছো কি বললাম আমি? তেমনিভাবে এই যে এই ট্রান্সমিশন লাইনটার পরবর্তী যে ট্রান্সফরমারটা তার প্রাইমারি এন্ডের ভোল্টেজটা হচ্ছে 275 কিলো ভোল্ট। সো এর যে সেকেন্ডারিটা সেটা হচ্ছে 132 কিলো ভোল্ট। এখানে যেহেতু সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা শেষ হয়ে গেছে, যদি শেষ না হয় এর পরবর্তীতে একটা ট্রান্সমিশন লাইন থাকতো তাহলে সেই ট্রান্সমিশন লাইনের বেস ভোল্টেজটা আমরা 132 কিলো ভোল্ট বলতে পারতাম না? এই জন্য এখানে এর পরে দেখো ভিভি 132 বলে এসে। এখানে তোমরা বুদ্ধি করে যে কোনো ট্রান্সফরমারের এক সাইডের ভোল্টেজকে বেস ভোল্টেজ ধরে নেবে, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। আচ্ছা ওকে, 275 হলো এই যে এই ট্রান্সমিশন লাইনের জন্য চেঞ্জ হবে, বুঝছো? যেখানে ট্রান্সফরমার থাকবে বেস ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে তুমি ফর্মুলা লেখো, এক্স জি, এক্স দিয়ে রিঅ্যাক্টেন্স বোঝাচ্ছি,
জি দিয়ে জেনারেটর বোঝাচ্ছি, ওই যে বাম পাশের জেনারেটরের জন্য আমরা এখন রিঅ্যাকট্যান্স বের করব, পার ইউনিট রিঅ্যাকট্যান্স বের করব। তাহলে এইটা ফর্মুলায় যেখানে যেখানে জেড আছে আমরা জাস্ট এক্স দিয়ে রিপ্লেস করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা একটু রিপ্লেস করি, এখানে এক্স পি ইউ ওল্ড ইন্টু ভিবি ওল্ড ডিভাইড বাই ভিবি নিউ হোল স্কোয়ার ইন্টু পিবি নিউ ডিভাইডেড বাই পিবি ওল্ড। এখন ভ্যালুগুলো বসাই। এক্স পি ইউ ওল্ডের ভ্যালুটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.19, ভিবি ওল্ড, ওল্ড ভোল্টেজ মানে নিজস্ব ভোল্টেজটা আমরা দেখতে পারতেছি জেনারেটরের উপরে দেওয়া আছে 16 কেভি, তাই না? জেনারেটরের উপরে ভোল্টেজটার মান কত? 16 কেভি দেয়া না? হ্যাঁ, তাহলে জেনারেটরটা 16 কেভি ভোল্টেজে কাজ করে। আর বেস ভোল্টেজটার কত হবে আমাদের এই লাইনের জন্য? জেনারেটরের জন্য বেস ভোল্টেজটা কত হবে? হ্যাঁ 16 কেভি হবে, তাই না? শাহরিয়ার বুঝছো? 16 কেভি হবে, কারণ হচ্ছে এই যে এই ট্রান্সফর্মারটার দিকে যদি তাকাও, ট্রান্সফর্মার প্রাইমারি সাইডে 16 কেভি আছে, এই কেবলের জন্য 16 কেভি বেস ভোল্টেজ, এই জেনারেটরের জন্য 16 কেভি বেস ভোল্টেজ। তার কারণ মানে হচ্ছে কোনো ট্রান্সফর্মার যেহেতু আর রাস্তায় নাই, তাই 16 কেভি হবে। আর পিবি নিউ জিনিসটা কি? পিবি নিউ হচ্ছে বেস পাওয়ার, তাই না? বেস পাওয়ার 200 এমভিএ ধরে নিছি আমরা, ধরে নেই, এটা কোশ্চেনে দেওয়া আছে। এই 200 এমভিএটা আমরা এখানে বসাই, 225। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে জেনারেটরের পার ইউনিট রিঅ্যাকট্যান্স। তাহলে তোমরা একটা কম্পোনেন্টের পার ইউনিট রিঅ্যাকট্যান্স বের করলে এভাবে। এবং এই নেম প্লেটের মধ্যে জেনারেটরের যখন তোমরা দেখবা নেম প্লেটে এই যে পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা আমরা ম্যাথ করে বের করতেছি এটা দেয়া থাকবে, এটার মাধ্যমে তুমি অনেকগুলো জিনিস জানতে পারবা। হ্যাঁ, ভিবি ওল্ড হচ্ছে অ্যাকচুয়ালটা, আর ভিবি নিউ যেটা সেটা হচ্ছে বেস ভোল্টেজটা। হ্যাঁ, দুইটাই সেম হয়ে গেছে এখানে। মানে দেখো যে জেনারেটরের উপরের এই যে দেখো জেনারেটরের উপরে ভোল্টেজটা 16 কেভি না, তার মানে জেনারেটরটা নিজস্ব ভোল্টেজটা হচ্ছে 16 কেভি ভোল্টেজ। এবং আমরা যখন বেসটা ধরছি, যে এখান থেকে বেস ধরছি না 275 কেভি বেস, এটার জন্য সেকেন্ডারিতে হলো 275, তার প্রাইমারি হচ্ছে 16, এই কেবলটার জন্য 16, এই কেবলের সাথে যেহেতু জেনারেটরটা কানেক্টেড আছে তাই হচ্ছে এই জেনারেটরটারও বেস ভোল্টেজ আমরা 16 ধরে নেব। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে এটা একটু ক্যালকুলেশন করো কত আসে। হ্যাঁ, 0.169 ওহম কেন আসবে? এই যে তোমার পার ইউনিট তো না, ইউনিটলেস না, মাত্র বললাম। তাহলে হ্যাঁ পার ইউনিট, তাহলে 0.169 পার ইউনিট এটা লিখলেই হবে। এরপরে আসো, এটুকু হয়েছে, এতটুকু বুঝছো? আচ্ছা, এরপরে আসো আমরা এই যে এতটুকু কেবল যে আছে সেই কেবলের পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা বের করব। তাহলে কেবলের পার ইউনিট রিঅ্যাকট্যান্সের ফর্মুলা হচ্ছে এটা, কেবল অথবা ট্রান্সমিশন লাইনের পার ইউনিট রিঅ্যাকট্যান্স যদি থাকে ফর্মুলা হচ্ছে এটা। তার মানে কি কেবলের নিজস্ব ইম্পিডেন্সকে আমরা যদি তার বেস ইম্পিডেন্স দিয়ে ভাগ করি তখনই আমরা এটা পাবো। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি এক্স কেবল লিখে ওই ফর্মুলাটা ওটা লিখবা তোমরা, এক্স অ্যাকচুয়াল ডিভাইডেড বাই ভিবি নিউ স্কোয়ার ডিভাইড বাই পিবি নিউ। এক্স অ্যাকচুয়াল হচ্ছে তোমার কেবলের অ্যাকচুয়াল যে পার ইউনিট, কেবলের অ্যাকচুয়াল রিঅ্যাকট্যান্সটা হচ্ছে এই দেখো যে 0.03। আরেকটা জিনিস খেয়াল রাখবা, তোমরা যখন একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকবা এই যে পার ইউনিট দিয়ে, তখন এক হচ্ছে তোমরা ওই ভ্যালুগুলোও জাস্ট বসাইতে পারো, অথবা ভ্যালুর আগে একটা জে বসাতে পারো, কারণ হচ্ছে রিঅ্যাকট্যান্সের আগে তো একটা জে থাকে, তাই না?
রিঅ্যাক্ট্যান্সের আগে একটা জে থাকে। এখন এখন দিবা, কিন্তু যখন ওই যে তুমি আঁকবা, সার্কিটটা আঁকবা, তখন জে বসাই দিবে। আচ্ছা, এখন কেবলের অ্যাকচুয়াল রিঅ্যাক্ট্যান্সটা দেখো, এই ছবিতে দেওয়া আছে কত, 0.03 না? 0.03টা বসাও। 0.03 ডিভাইডেড বাই বেস কত, কেবলের বেস ভোল্টেজটা 16, আর হচ্ছে বেস পাওয়ারটা 200 না? বেস পাওয়ার কিন্তু সব পুরাটার জন্য সেম। সো এটা একটু ক্যালকুলেশন করো কত আসে। এটা তাও এখানের সুবিধা কি বলতো, বেস ভোল্টেজটা যেটা দিয়ে দিছে সেটা, যে বেস ভোল্টেজটা যেটা দিয়ে দিছে সেটা কোনো একটা, এই সিস্টেম সিঙ্গেল লাইন ডায়াগ্রামটার কোনো একটা ট্রান্সফরমারের একটা এন্ডের সাথে মিলে গেছে। যদি না মিলতো তখন ওই নিয়ম করা লাগতো। সেটা আমি সামনে দেখাবো, অন্য একটা ম্যাথ করানোর সময় সেটা দেখাবো, অথবা সেটার অন্য একটা মান দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে কেবলের রিঅ্যাক্ট্যান্স বের করছো, এটা বের করো, ম্যাথ করো, ভ্যালুটা বের করো। ক্যালকুলেট করো। 0.02, হ্যাঁ কাছাকাছি 023 হয় না? তাহলে এটা করো। কেবলেরটা গেল, তারপরে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে যাই, কি আছে এরপরে একটা ট্রান্সফরমারের আছে। এটা হচ্ছে আমাদের XT1 বের করতে হবে। ট্রান্সফরমারের আমাদের যদি রিঅ্যাক্ট্যান্সটা নিজস্ব 0.16, হ্যাঁ XT1। তারপরে হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখো, এখানে হচ্ছে দুইটা যেহেতু সাইড আছে, তুমি যে কোনো একটা এন্ড নিয়েই পার ইউনিট রিঅ্যাক্ট্যান্সটা বের করবা। হয় তুমি প্রাইমারি এন্ড নিয়ে করবা, নাহলে সেকেন্ডারি এন্ড নিয়ে করবা, যে কোনো একটা নিলেই হবে। যদি প্রাইমারি এন্ড নিয়ে করো সেক্ষেত্রে তোমার বেস ভোল্টেজটা হবে 16 kV, যদি সেকেন্ডারি নিয়ে করো বেস ভোল্টেজ হবে 275। এটা এই ক্ষেত্রে যেহেতু একটা বেস আমাদের এর সাথে মিলে গেছে সেহেতু সহজ। যদি মনে করো বেস ভোল্টেজটা অন্য একটা ভ্যালু থাকে, তখন প্রাইমারি এন্ড এবং সেকেন্ডারি এন্ডের ক্যালকুলেশনটা একটু জটিল হবে, সেটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, এখানে তাহলে আমরা বেস ভোল্টেজটা যদি বসাই, যদি প্রাইমারি সাইড নিয়ে আমরা করি, এটা হবে না 16 ডিভাইডেড বাই 16ই আসবে না? আর এটার হচ্ছে পাওয়ারটা, নিজস্ব পাওয়ারটা 225। তাহলে তুমি এটা যদি করো, XT1 এর ভ্যালুটা পাবা 0.14 আর ইউনিট। XT2টা নিজে বের করো তো। XT2টা আমি যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা রাখলাম, তোমরা XT2টা বের করে আমাকে ভ্যালুটা বলো। দিলেও হবে, সমস্যা নেই। এটা তো মজা, তাই না? যদি চেঞ্জ হইতো তখন তো কি ঝামেলা হইতো বলতে পারবা? এটা কিন্তু আমি একটা ফাইনালে এরকম একটা ম্যাথ দেবো, বুঝতে পারছো? চেঞ্জ করে দেবো পুরো বেস ভোল্টেজটা, তারপর তুমি নিজে থেকে বের করতে হবে যে প্রাইমারির জন্য কত হবে, সেকেন্ডের জন্য কত হবে। বের করতে পারবা না? মনে করো যে এখানে তোমার ডিফারেন্ট 270 আছে, মনে করো 270 তো এটার সাথে মিলে না, এটার সাথে মিলে না, তখন হচ্ছে তোমার একদিক থেকে ধরে নিতে হবে
যে বেস ভোল্টেজটা ধরে নিলাম 16 কিলোভোল্ট, 16-র জন্য সেকেন্ডারিটা হয় হচ্ছে 275। তার মানে কি 275-এর জন্য আমরা পাবো 16। তো এটা হয় না, আমরা বলতে পারি না 16-র জন্য 275, 275 জন্য 16। আমাদের এইটা বেসটা হচ্ছে আমাদের 270 ধরে নিছি। সো 16-র জন্য হয় 275, একের জন্য কত, 270-এর জন্য কত। এখানে তুমি তাহলে এই ট্রান্সফরমারটা সেকেন্ডারি সাইডে বেস ভোল্টেজটা পাবে না তখন। বোঝা গেছে কীভাবে বললাম? ঐকিক নিয়মে আমরা করবো তখন। এবং এটা এরকম একটা আমি ফাইনালে দেবো, সেটা হয়তো শীটের মধ্যে কোনো একটা জায়গায় থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ফাইনালে আমি বেস ভোল্টেজটা বদলাই দেবো। হ্যাঁ 0.17 দিতে পারো, 17 বা 167 যেটা আসে। সাবির আসছে 0.167। আসে সাবির? এরপরে আর কি বাকি থাকলো? জাস্ট হচ্ছে এই যে এই ট্রান্সমিশন লাইনটার পার রিঅ্যাক্টেন্সটা বাকি থাকলো, পারেন্ট রিঅ্যাক্টেন্সটা। এখানে দেখো যে আমাদের ওই ফর্মুলা কেবলের জন্য এবং এটার জন্য সেম, জাস্ট হচ্ছে একটা জায়গায় একটু চেঞ্জ আসবে। ওখানে আমাদের এখানে দেখো যে রিঅ্যাক্টেন্সটা এত ওহম পার মাইল দেওয়া আছে এবং পুরো লাইনটার দৈর্ঘ্য 15। জাস্ট গুণ করে দিলে গুণ করে দিলে 50 ইন্টু পয়েন্ট, এটা আমি লিখে দিই, এটা লিখলে হবে এক্স লাইন লিখলেই হবে। এটা হচ্ছে 50 ইন্টু 0.53 ডিভাইডেড বাই ভিভি স্কোয়ার বাই পিভি হচ্ছে তোমার। এটার বেস ভোল্টেজটা কিন্তু আবার 275 মাথায় রাখতে হবে। এটা কিন্তু এবার তোমার ওই 16 দিলে হবে না, এখানে তুমি ট্রান্সমিশন লাইনে চলে আসছো। এটার বেস ভোল্টেজ 275, ভিভি স্কোয়ার হচ্ছে 275 স্কোয়ার ডিভাইডেড বাই পিভি হচ্ছে 200। করছো? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওই রিঅ্যাক্টেন্স ডায়াগ্রামটা আঁকবো। রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম আঁকার জন্য তোমার মোটর এবং জেনারেটরের ক্ষেত্রে আমরা সিম্বলটা হবে হচ্ছে একটা গোল, আর হচ্ছে এখান থেকে যে রিঅ্যাক্টেন্সটা সেটা নিজস্ব, এটা হচ্ছে আমাদের 0.169 জে আর কি। এরপরে দেখো আমরা কি পাচ্ছি, একটা কেবল পাচ্ছি। কেবলটা হচ্ছে ছিল আমাদের 0.023। এরপরে আমাদের ট্রান্সফর্মারের জন্য সেম, XT1টা হচ্ছে 0.14। এরপরে হচ্ছে আমাদের ওভারহেড লাইনের জন্য আমাদের ওই যে ওইদিকে 0.07 ছিল এটা সম্ভবত। আর লাস্টে হচ্ছে আমাদের কি বলতো, এই যে এই ট্রান্সফর্মারটা, এটা হচ্ছে আমাদের XT2.0167 আর কি, 167। এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টেন্স ডায়াগ্রামটা হচ্ছে এটা। ডায়াগ্রামটা আঁকতে হবে, মানে মেইন কোশ্চেনই তোমাদের থাকবে রিঅ্যাক্টেন্স ডায়াগ্রাম ড্র করা।
পার ইউনিট কম্পোনেন্টগুলো বের করা এবং রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা ড্র করা। আচ্ছা, এটা ওই স্লাইডে থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার একটু খুঁজে দেখতে হবে। যদি না থাকে নেক্সট ক্লাসে আমি একটা ওই টাইপের ম্যাথ দেখাবো। এটা কমপ্লিট, ডায়াগ্রাম আঁকছো? আচ্ছা, ওকে। তাহলে আমরা এরপরে আরেকটা ম্যাথ বের করবো, এটা তোমরা সলভ করবা। খুব বেশি কঠিন না, জাস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ করে করে যাইতে হবে। আচ্ছা, তাহলে এরপরে আমি আরেকটা ম্যাথে যাই, তোমরা এটা সলভ করবা। এই যে ম্যাথটা আরেক টাইপের ভাবে এইভাবে তোমাদের কোশ্চেনটা থাকবে, জাস্ট টেবিল আঁকানো থাকবে, টেবিল আঁকে এই কম্পোনেন্টগুলো এভাবে দেয়া থাকবে, তোমরা পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা এখান থেকে আঁকবা। আচ্ছা, তোমরা এই ম্যাথটা করো তো।